21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৪৯ আসামি সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সাথে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। আইনজীবীরা জানান, মূল আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিট দেয়ায় সবাইকে খালাস দিয়েছেন আদালত। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলার রায় ঘোষণার দিনে সকাল থেকে হাইকোর্টে ছিল উপচে পড়া ভিড়। বিচারপতি আসাদুজ্জামান ও এনায়েত হোসেনের বেঞ্চে প্রায় 1 ঘন্টা ধরে রায় পড়া শেষ হয় বেলা 12টার দিকে। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করেন আদালত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত 49 আসামির সকলকে খালাসের রায় দেন হাইকোর্ট বেঞ্চ। আইনজীবীরা জানান, আরেক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুফতি হান্নানের জবানবন্দির ভিত্তিতে সম্পূরক চার্জশিটে জড়ানো হয় রাজনৈতিক হেভিওয়েট ব্যক্তিদের। এছাড়া কোনো আসামি আদালতে বলেননি যে আসামিরা সরাসরি গ্রেনেড হামলা করেছেন। কখনো 120B পেনাল কোড অর্থাৎ ক্রিমিনাল কনস্পিরেসি এটা প্রমাণ করা যায় না। আমরা আদালতে দেখিয়েছিলাম যে এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে দ্বিতীয় কনফেশনের উপর ভিত্তি করে এই ধরনের কোনো সাজা কাউকেই দেওয়া হয় নাই। বিচারিক আদালতে যাবজ্জীবন সাজার পর দেশে না থাকায় আপিল করতে পারেননি তারেক রহমান। তবে অন্য সব আসামির কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তারেক রহমানকেও খালাস দেন আদালত। রায়ের পর বিএনপির আইনজীবীরা জানান, রাজনৈতিক কারণেই তারেক রহমানকে আসামি করা হয়। শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন, সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোমা মারছে এবং সবকিছু বিবেচনা করে দিস এ কেস অফ নো এভিডেন্স এবং কোন সাক্ষী প্রমাণ আইনগত হবে নেওয়া হয় নাই। তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে খালাস দিয়েছে। হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়েছেন আসামিদের পরিবার। মিথ্যা সাজা থেকে ন্যায় বিচার পেয়েছেন বলছেন তারা। রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় 24 জন নিহত হন, আহত হন প্রায় 300 মানুষ। এই ঘটনায় 2 মামলায় 19 জনের ফাঁসি ও 19 জনকে যাবজ্জীবন দেন বিচারিক আদালত। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক রহমান সহ সবাইকে খালাস দেয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির নেতারা বলছেন, শেখ হাসিনার নির্দেশেই ওই মামলার রায় দেয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেয়া। এদিকে রায় ঘোষণার পর আনন্দ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। 20 বছর আগে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেন নেতাকর্মীরা। রোববার বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিলে যোগ দেন হাজারো নেতাকর্মী। মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আবারও প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই ছিল ষড়যন্ত্র। মুক্ত স্বাধীন বিচার বিভাগে আমরা আমাদের নেতার যে মিথ্যা মামলা সেটি প্রত্যাহার হয়েছে। বন্ধুরা আমার, এরপরে আরো যে সমস্ত মামলা, সেই মামলা দ্রুতই প্রত্যাহার হবে। বাংলাদেশের মানুষের কাছে অচিরেই অল্প কয়েকদিনের মধ্যেই তিনি এসে পৌঁছাবেন। এদিকে রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে রাখতেই আগের রায় দেয়া হয়েছিল। জনগণকে ভয় পায়, তারা গণতন্ত্রকে ভয় পায়। তাদের টিকে থাকার পথ হচ্ছে এরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে, এরকম একটা ব্যবস্থার মাধ্যমে। তো সেটা আজকে ধ্বংস হয়ে গেছে। তারা নিজেরা আজকে দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং গণতন্ত্রকামী মানুষ যেটা আশা করেছিল সেটাই হয়েছে।
হাইকোর্টের রায়ে স্বস্তি প্রকাশ করে লন্ডন থেকে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঐতিহাসিক এই রায়ের মাধ্যমে আবারও প্রমাণ হলো তারেক রহমানের বিরুদ্ধে সব মামলাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রেনেড হামলায় প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা হয়নি। আইনজীবীরা বলছেন, আসামি করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। তদন্তে প্রমাণ না পাওয়ায় তারা সবাই খালাস পেয়েছেন। কিন্তু 21শে আগস্ট গ্রেনেড হামলায় হতাহতের ঘটনা তো মিথ্যে নয়। ভুক্তভোগীরা কিভাবে বিচার পাবেন সেটাই প্রশ্ন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলই এখন একমাত্র ভরসা। প্রমাণ না পাওয়া 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। তবে প্রশ্ন উঠেছে, 24 জন নিহত এবং প্রায় 300 জন আহতের মামলায় তাহলে প্রকৃত দায়ী কারা এবং হতাহতদের স্বজনরা কিভাবে বিচার পাবে? আইনজীবীদের অনেকের মত, প্রকৃত আসামিদের বাদ দিয়ে সম্পূরক চার্জশিটে রাজনৈতিক বিবেচনায় আসামি করা হয়েছে। এতে মূল অভিযুক্তরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। এখন বিচার পেতে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের দিকেই তাকিয়ে থাকতে হবে গ্রেনেড হামলায় ক্ষতিগ্রস্তদের। দীর্ঘদিন আমি এই মামলা পরিচালনা করতে গিয়ে আমার যেটা অভিজ্ঞতা, সেটা হলো যে মূল আসামি কারা সেটা খুঁজে বের করার চেষ্টা আদৌ হয় না এই মামলায়। তদন্ত সঠিকভাবে করে যদি আসল মূল হোতা যারা, মূল দায়ী যারা, তাদেরকে যদি বের করে নিয়ে আসতো, তাইলে সেই মামলা সাজা হতো কি খালাস হতো সেটা ভবিতব্য। অন্তত একটা কথা বলা যেত যে রাইট পারসনস হ্যাভ বিন ব্রট ইনটু ডক। এদিকে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের নথি দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। আর বিএনপির আইনজীবীদের দাবি, গ্রেনেড হামলায় হতাহতের পরিবারের মতো তারাও চান মামলার প্রকৃত আসামিরা বেরিয়ে আসুক। আগাগোড়া এবং এখন পর্যন্ত দাবি জানাই, এই 21শে আগস্ট হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের বিচার করা উচিত। কারণ এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। কোনো হত্যাকাণ্ডকেই বিচারের বহির্ভূত রাখা উচিত না। গ্রেনেড হামলায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা দুটি মামলারই বাদী পুলিশ। তাই রাষ্ট্রপক্ষ আপিলে না গেলে আলাদা আইনজীবী নিয়োগের সুযোগ নেই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুদকের দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৮-এর বিচারক মোহাম্মদ মঞ্জুরুল হোসেনের আদালত এ রায় দেন। এ সময় আদালতে উপস্থিত ছিলেন খন্দকার মোশাররফ হোসেন। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেন, হয়রানির উদ্দেশ্যেই মূলত মামলাটি করা হয়। এ মামলার মাধ্যমে 17 বছর ধরে নানাভাবে হয়রানি করেছে সরকার। পরে তার আইনজীবী বোরহান উদ্দিন বলেন, মামলায় অবৈধ সম্পদের অভিযোগ নিয়ে রাষ্ট্রপক্ষ আদালতে কোনো প্রমাণ দেখাতে পারেনি। এসব বিবেচনায় নিয়েই আদালত খন্দকার মোশাররফকে খালাস দিয়েছেন। 2008 সালে অবৈধ সম্পদ অর্জনের মামলাটি করে দুদক। একই বছরের নভেম্বরে অভিযোগপত্র দাখিল করা হয়। সরকারের পক্ষ থেকে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের পক্ষে কোনো রকমের প্রমাণ, কোনো রকমের সাক্ষী বা কোনো রকমের কিছু দেখাতে পারেনি। তার জন্য আজকে এই মামলা খালাস করে দেওয়া হলো। মামলা হয়রানি করার জন্য যা দরকার সবই করেছেন। অগ্রহণযোগ্য, অবিশ্বাস্য, ভিত্তিহীন বক্তব্য দেওয়া, তথ্য দেওয়া। আলহামদুলিল্লাহ, আজকে একটা স্বাধীন বিচার ব্যবস্থা আমরা দেখছি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। উনি সহ অন্যান্য আসামিরা খালাসপ্রাপ্ত হয়েছেন। এবার 2009 সালের বিডিআর বিদ্রোহের বিচার নিয়ে প্রশ্ন তুললেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এ হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও কুশীলব কারা তা আজও অজানা দাবি করে তৎকালীন ক্ষমতাসীনদেরই এজন্য দায়ী করেন তিনি। সকালে খুলনায় খান জাহান আলী থানা জামায়াতের কর্মী সভায় এসব কথা বলেন তিনি। ওই বিদ্রোহে প্রতিশ্রুতিশীল সেনা কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের হত্যার প্রসঙ্গ সামনে এনে সেই খুনিরা কিভাবে পালিয়ে গেল তাও জানতে চান ডাক্তার শফিকুর। এছাড়া বাংলাদেশকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে দেখার প্রত্যাশা জানিয়ে জামায়াতে আমির বলেন, বিদেশিদের বন্ধু হিসেবেই দেখতে চান তারা, প্রভু হিসেবে নয়। এদিকে নড়াইলে পথসভায় অংশ নিয়ে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রত্যাশা করেন তিনি। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছে। অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী,
কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। দেশের ক্রান্তিকালে সবসময় পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। সবাই মিলে কাজ করলে সংকট দূর করা সম্ভব বলে জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রোববার ঢাকা সেনানিবাসের বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে সেনাপ্রধান বলেন, তাদের আত্মত্যাগ ও সাহসিকতায় মিলেছে স্বাধীন দেশ। দেশের শান্তি রক্ষায় সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে যাচ্ছে বলে দাবি তার। এ সময় 2023-24 অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাপ্রধান, যার মধ্যে 5 জন সেনাবাহিনী পদক, 5 জন অসামান্য সেবা পদক ও 18 জন বিশিষ্ট সেবা পদক পান। এ সময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা উপহার দেন সেনাপ্রধান। সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। আমরা সবাই মিলে যদি কাজ করি, ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তির লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব, একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব। এদেশের গণ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি ভারতীয় গণমাধ্যম। বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরতে তারা পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, সংখ্যালঘু নির্যাতন এবং তালেবান সরকারের উত্থানের মতো সব সংবাদ অযৌক্তিক। বিকেলে রাজধানীর মহাখালীর ব্র্যাকেন সেন্টারে সিপিডির 30 বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী সম্মেলনে এসব কথা বলেন তিনি। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা দুদেশের কারো জন্যই সুখকর হবে না বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কথা বললেও গত 15 বছরে সম্পর্ক জোরদারে রাজনৈতিক কোনো সদিচ্ছা দেখায়নি আওয়ামী লীগ সরকার। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের গণ অভ্যুত্থান নিয়ে খুশি নয়। তারা এদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে। এদেশে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং তালিবান সরকারের উত্থান হচ্ছে এমন অযৌক্তিক প্রচারণাও চালাচ্ছে ভারতীয় গণমাধ্যম। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে 2 দিন কর্মবিরতির পর স্বাভাবিক হয়েছে আদালতের কার্যক্রম। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে মঙ্গলবার করা হয়েছে। তবে সকাল থেকে আদালত চত্বরে নিশ্চিত করা হয় কড়া নিরাপত্তা। আইনজীবী সাইফুল হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে বুধবার থেকে আদালত বর্জন করেন আইনজীবীরা। 3 দিন পর পরিবারের পক্ষ থেকে মামলার পর স্থবিরতা কাটিয়ে আজ থেকে কাজে ফিরেছেন আইনজীবীরা। সচল হয়েছে সব আদালতের কার্যক্রম। একদিন আদালত বন্ধ থাকায় ব্যাহত হয় বিচার কার্যক্রম। আটকে যায় বিচার প্রার্থীদের শুনানি সহ নানা কাজ। ফের কার্যক্রম শুরু হয়, স্বস্তি ফিরতে শুরু করেছে আদালত পাড়ায়। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে দাবি করে আদালত ঘিরে সতর্ক থাকার পরামর্শ আইনজীবীদের। আমাদের থেকে বিয়োগ হয়েছে, আমরা শোকাহত ছিলাম এবং প্রতিক্রিয়া দেখিয়েছি। গোটা দেশের মানুষ বহির্বিশ্বেও এটা জেনেছে। অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা যাতে না হোক, সামনে যাতে ভালো একটা কার্যক্রম পরিস্থিতি হোক, সেই পরিবেশটা তৈরি হোক, এটাই চাই। আমরা চাই না আদালত বন্ধ থাকুক, তবে আমরা এটা দাবি করি যারা প্রকৃত খুনি, এই খুনির সাজা হোক। রোববার সকাল থেকেই আদালত চত্বরে দেখা গেছে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি। এদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের শুনানি পিছিয়েছে 3 ডিসেম্বর পর্যন্ত। প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়। এখানে সালাউদ্দিন কাদের চৌধুরী কোয়ান ছিল, এখানে লুৎফুজ্জামান বাবর কোয়ান ছিল, এখানে জামাতের মতিউর রহমান নিজামী কোয়ান ছিল। বাইরের মানুষ দ্রুত আইনজীবীরা পর্যন্ত সংশ্লিষ্ট করে ঢুকতে পারেনি, তাহলে এখানে বাইরের মানুষ ঢুকলে কীভাবে? আলিফকে যারা হত্যা করেছে, এই হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই মামলাটা দ্রুত তদন্তে চার্জশিট দাখিল করা, এই বক্তব্যগুলো আমাদের থাকবে। চট্টগ্রামের আদালতে কার্যক্রম শুরু হলেও পুরোপুরি স্বাভাবিক হতে সপ্তাহখানেক সময় লাগতে পারে বলছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে পুলিশের 3 মামলা ও পরিবারের 2 মামলায় 39 জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর মধ্যে 9 জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
চট্টগ্রামে জনতা ব্যাংক থেকে ১,৯৬৩ কোটি টাকা ঋণ খেলাপির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা হয়েছে। এটি দেশে প্রথম ঋণ খেলাপির মামলা। মামলাটি আমলে নিয়ে আদালত দুর্নীতি দমন কমিশন দুদককে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। বিকেলে চট্টগ্রাম অর্থ ঋণ আদালতের বিচারক ও যুগ্ম জেলা জজ মোজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালত একই সাথে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের শেয়ার এবং তার ভাই আব্দুস সামাদ লাবুর আল আরাফা ইসলামী ব্যাংকের শেয়ার জব্দের নির্দেশ দিয়েছিলেন। বাদীপক্ষের আইনজীবী জানান, চট্টগ্রামের জনতা ব্যাংকের ডাবল মুরিং শাখা থেকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ তার পরিবারের সদস্যরা বিভিন্ন রকম চাপ প্রেসার করে এ ঋণ দিতে বাধ্য করে। এই টাকাটা শুরু হয়েছিল 2010 সনে 600 কোটি টাকা দিয়ে শুরু হয়েছিল। এরপরে সেটার এক্সটেনশন এইটারকে এনহ্যান্সমেন্ট হইতে হইতে পরবর্তীতে আজকে এই প্রায় 2000 কোটি টাকা এসে দাঁড়ালো। এই টাকাটা তারা এই পর্যন্ত বিভিন্ন সময়ে তারা টাকা পরিশোধ করে নেয়। আওয়ামী লীগের 15 বছরে গড়ে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন গঠিত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত কমিটি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে আগামীকাল। এ টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, চুরির অবশ্যই বিচার হবে এবং কেউ ছাড় পাবে না। জানা গেছে 30টি অধ্যায়ে সন্নিবেশিত হয়েছে দুর্নীতির বর্ণনা। অনিয়মের ফিরিস্তি তুলে ধরার পাশাপাশি এতে আছে প্রতিবেদনের ভূমিকা, উপসংহার ও অন্যান্য সংযুক্তি। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 28শে আগস্ট দেশের সার্বিক অর্থনীতির চিত্র জানতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠিত হয়। প্রফেসর ইউনূস এটা যখন এটার উপরে বলতে গিয়ে বললেন যে এটা শুনে আমরা আতঙ্কিত, কি ভয়াবহ একটা আমাদের রক্ত হিম করার মতো অবস্থা। কেননা এটা বাংলাদেশের ট্যাক্স পেয়ারের বাংলাদেশের অনেক মানুষ গরিব মানুষের টাকা এনারা লুটপাট করেছেন। খুব যে বেশি লোক তা না, এটা পলিটিশিয়ান ছিলেন, ব্যুরোক্র্যাট ছিলেন, অলিগার কিছু বিজনেসম্যান ছিলেন। নতুন টাকা ছাপানোর পরও চাহিদা মতো টাকা তুলতে পারছেন না দুর্বল ব্যাংকের অনেক গ্রাহক। যদিও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক সহায়তা পাবার পর কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে ব্যাংকগুলোতে, তবে আর্থিক খাতের অবস্থা ঠিক রাখতে প্রয়োজন ছাড়া টাকা না তোলার আহ্বান ব্যাংকারদের। দুর্বল 6 ব্যাংকে তারল্য সহায়তা হিসেবে 22,500 কোটি টাকা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের এমন ঘোষণার পর অনেক গ্রাহক ব্যাংকগুলোতে আসে টাকা তুলতে। তবে দুর্বল ব্যাংকগুলোর রাজধানীর অনেক শাখা এখনও চাহিদা অনুযায়ী টাকা দিতে পারছে না। 50,000 টাকার দরকার, সেই জায়গাতে আমরা 5,000 টাকা করে দিয়েছি। গভর্নরে বলছে সম্পূর্ণ যাদের যত টাকা প্রয়োজন টাকাগুলো দিবে, কিন্তু প্রয়োজন অনুযায়ী দিচ্ছে না। এখন যদি ইমার্জেন্সি ধরেন 20-50 লাগলে তো কিচ্ছু করার নাই, টাকা তো তুইছি লাখ লাখ টাকা, কিন্তু পাচ্ছি না। তবে শাখা ব্যবস্থাপকরা বলছেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী অর্থ দিতে না পারলেও বাড়ানো হয়েছে অর্থের পরিমাণ। দ্রুতই পরিস্থিতি উত্তরণ হবে বলে আশা তাদের। আমার গ্রাহকরা যারা যে ভিতরে তাদের ভিতরে যে একটা আতঙ্ক কাজ করছিল, সেটা আমরা তাদেরকে যে স্মুথলি তাদের সার্ভিসটা দিতে পারি, তারাই দেখা যাচ্ছে আবার আমাদের এখানে টাকা রাখবে, জমা দিবে। বিশ্লেষকরা বলছেন, দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দেওয়ার উদ্যোগ ইতিবাচক। তবে এতেও পরিস্থিতি উন্নতি না হলে ব্যাংকের পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা তাদের। এই যে টাকাগুলো বেরিয়ে গেছে, টাকাগুলো হয় পাচার হয়েছে, নাহলে এনপিএল হয়ে গেছে, এগুলো তো রিসাইকেল হচ্ছে না, তাই না? রিসাইকেল না হওয়ার ফলে তো ডেফিনেটলি আপনি ক্যাশ ক্রাঞ্চে পড়বেনি, আপনার লিকুইডিটি প্রবলেম হবেনি, তাই না? শুধু তারল্য সহায়তা নির্ভর না করে ব্যাংকগুলোকে খেলাপি ঋণ আদায়ে আরও কঠোর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট আরও বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমার পাশাপাশি বিপণন প্রতিষ্ঠানগুলো নানা পণ্য কেনার শর্ত জুড়ে দিচ্ছে। এতে বাজারে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে এ সুযোগে আগের কেনা তেলের দামও বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা। অভিযোগ ক্রেতাদের। এক সপ্তাহ ধরে চট্টগ্রামের বাজারে বোতলজাত সয়াবিন তেলের
সংকট দেখা দিয়েছে। দেশের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা জানান, বোতলজাত সয়াবিনের 50 ভাগই ছিল এসালাম গ্রুপের দখলে। তাদের কারখানা বন্ধ থাকায় সরবরাহ কমেছে বোতলজাত সয়াবিনের। এমন পরিস্থিতিতে বোতলজাত সয়াবিন তেল নেয়ার ক্ষেত্রে অপ্রচলিত পণ্য নেয়ার শর্ত জুড়ে দিচ্ছে অনেক সরবরাহকারী। এতে তৈরি হয়েছে সংকট। গাড়ির যা আছে তার চেয়ে বেশি বাড়াতে পারতেছে না, কিন্তু বোতলজাত কোলা তেলের রেট অনেক বেশি। সেই জন্য কোম্পানি মাল এইগুলি অর্ডার নিচ্ছে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় গরমিশি করতেছে। শর্ত দিচ্ছে সয়াবিন তেল নিতে হলে সয়াবিন তেলের পাশাপাশি অন্য মাল নিতে হবে, যেমন চিনিগুড়া চাউল, আপনার সরিষার তেল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, বাজারে 2-3টি কোম্পানি ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। যা পাওয়া যাচ্ছে তাও চাহিদার তুলনায় কম। দাম বাড়াতেই এমন কারসাজি অভিযোগ ব্যবসায়ীদের। ওরা বলতেছে ওদের কাছে আসতেছে না, তখন যা মার্কেটে যা আছে তা দেখছি আমাদেরকে। বোতলজাত যে পণ্য সেটির দাম বাড়ানো হয়নি, যার কারণে আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে সেই কারণে হয়তো বা মিলাররা যে বোতলজাত যে পণ্যটি সেটি বা তেলটি সেটি তারা বাজারজাত করছেন না। এদিকে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ ক্রেতাদের। পাশাপাশি একজনে হাফ লিটার চেয়েছিল, ওইটি পাইনি, 1 লিটার চেয়েছে পাইনি। দোকানে না রেখে রাখে ঘরে রেখে এটা সঙ্গে সৃষ্টিকের দাম বাড়ায়। সম্প্রতি বোতলজাত সয়াবিন তেলের সংকট মোকাবেলায় মূল্য সংযোজন কর 10 থেকে কমিয়ে 5% করা হয়েছে। তবে বাজারে এর তেমন প্রভাব পড়েনি দাবি ক্রেতাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় মারা গেছেন 6 জন, আর একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 882 জন ডেঙ্গু রোগী। ঢাকা বিভাগে সবচেয়ে বেশি 233 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে 1 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট 494 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 209 জন মারা যান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন মোট 92,351 জন। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে 1,110 জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন, আর চলতি বছর মোট ছাড়পত্র পেয়েছেন 88,989 জন ডেঙ্গু রোগী। জলবায়ু পরিবর্তনের কারণে শীতকালেও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর পাশাপাশি এডিস মশা থেকে সংক্রমিত চিকুনগুনিয়া ও জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। রোববার দুপুরে সিরডাব মিলনায়তনে ডেঙ্গু সচেতনতা বিষয়ক এক আলোচনায় বিশেষজ্ঞরা এসব কথা বলেন। ডেঙ্গুতে আক্রান্ত ও প্রাণহানি 2 বাড়ছে। এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 500-র কাছাকাছি। তাদের মধ্যে 173 জনের মৃত্যু হয় নভেম্বরে। এ নিয়ে সতর্কতামূলক সভার আয়োজন করে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গু ভাইরাসবাহিত মশা শীত গ্রীষ্ম মানছে না। বছরব্যাপী প্রজনন ও বংশবিস্তার করছে এডিস মশা, তাই শীতকালেও সতর্কতা জরুরি। এই সিজন কিন্তু শিফট হয়ে একটু আরো এদিকে শীতের কাছাকাছি চলে এসছে, যার জন্য ডেঙ্গু এখনো প্রলম্বিত হচ্ছে। কিছু চিকুনগুনিয়াও ঢুকেছে এবং কিছু এই 2-1টা জিকা আমরা বোধহয় রিপোর্টেড, এটা শিশির সাহেবই রিপোর্ট করেছেন। সেই জন্য আসলে এই জলবায়ু পরিবর্তনের জন্য এটার জন্য দায়ী। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর লক্ষণ থাকলেও অনেক রোগী তা ভয়াবহ আকার ধারণ করা না পর্যন্ত চিকিৎসা নিতে আসছেন না, ফলে মৃত্যু বাড়ছে। প্লেটলেট কাউন্ট যদি খুব সিভিয়ার কমে যায়, তাহলে 2-3টা ডিজিজ হয়ে পেশেন্টের মৃত্যুর হার হওয়ার চান্স থাকে। এদিকে অন্তর্বর্তী সরকারের সময়ও স্বাস্থ্য খাতে নানা দুর্নীতির ফলে ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞদের। আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, ডেঙ্গু রোগীদের সিট দিতে কষ্ট হচ্ছে, আমরা আইসিইউতে দিতে কষ্ট হচ্ছে, আমাদের সিসিউ দিতে কষ্ট হচ্ছে, কিন্তু অমুক্ত কথা হওয়ার কথা ছিল না। এই রোগী নিয়ে তো আসলে ওখানে আইসিইউ সিসিউতে যাওয়ার কথা ছিল না। কি প্রয়োজন তাহলে? এডিস মশার বংশবিস্তার রোধে কাছের টপ, টায়ার, ড্রাম, এমনকি টয়লেটেও যেন 1 চামচও পানি জমে না থাকে সে বিষয়ে সজাগ থাকা জরুরি বলছেন চিকিৎসকরা। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে এবার ভিন্ন প্রেক্ষাপটে শুরু বিজয়ের মাস ডিসেম্বরের। বৈষম্যহীন দেশ গড়ার যে স্বপ্নযাত্রা শুরু হয়
তা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি সবার কণ্ঠে। মুক্তিযুদ্ধ সংগঠক ও ইতিহাসবিদদের মতে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন জাতীয় ঐক্যের, সততা, দেশপ্রেম ও গণতন্ত্রের বিকল্প নেই। জুলাই বিপ্লবে ছাত্র জনতার বিজয়ের পর এবার ভিন্ন এক আঙ্গিকে শুরু বিজয়ের মাস, নতুন পটভূমিতে তারুণ্যের উদ্দীপনা। ৫ আগস্ট স্বৈরাচারের পতনে এবারের বিজয় দিবস নিয়ে শোষণ মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা গণমানুষের। বিশিষ্টজনরা বলছেন, মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য ২৪-এর গণ অভ্যুত্থান তার ভিত হিসেবে কাজ করবে। বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, সংবেদনশীল ও মানবিক সমাজ তৈরিতে ভূমিকা রাখবে ছাত্র জনতার আত্মত্যাগ। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে পাওয়া, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্ররূপে দেখতে চাই, একটি সমৃদ্ধ বাংলাদেশ দেখা, এটাই আমার আগ্রহ। সব রাজনৈতিক দল মিলে, ছাত্র জনতা মিলে আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই, যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি কেউ কোনো রকম ক্ষতি করতে না পারে। মুক্তিযুদ্ধের সংগঠক ও ইতিহাসবিদদের মতে অভ্যুত্থানের পর বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন জাতীয় ঐক্যের। নতুন করে স্বৈরাচারের কে আবার বাংলাদেশের মাটিতে নিয়ে আসার, এই বিভেদের মধ্য দিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এই বিভেদ সৃষ্টি করবেন না। এই বিভেদ জাতিকে আবার অন্ধকারের দিকে নিয়ে যাবে। বিশিষ্টজনদের মতে শোষণমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে সবাইকে। তাহলেই বাস্তবায়ন হবে মুক্তিযুদ্ধের মূল চেতনা, এতে স্বাধীনতার স্বাদ পাবে সবাই। স্লোগান হবে যে বিভাজন নয়, বরং আমরা ঐক্য চাই। ঐক্য চাই কিসের বিরুদ্ধে? ঐক্য চাই গণতন্ত্রের পক্ষে। ঐক্য চাই কিসের পক্ষে? ভোটাধিকার প্রয়োগের পক্ষে। ঐক্য চাই শোষণমুক্ত, সমৃদ্ধ অর্থনৈতিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে। বাঙালির হাজার বছরের ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, যার গৌরবোজ্জ্বল সমাপ্তি ১৬ ডিসেম্বর। বিশ্বমানচিত্রে স্থান পায় লাল সবুজের পতাকা, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিজয়ের মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকালে অপরাজেয় বাংলা থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ৭১-এর স্বাধীনতাকে ভুলে গেলে চলবে না, ৫ই আগস্টের বৈষম্য বিরোধী বাংলার আবেগকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এদিকে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পদক্ষেপ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠানটি শুরু হয় সকাল 7:30টায়। এতে নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে অংশ নেয় কণ্ঠশীলন, ঢাকা স্বরকল্পন সহ 10টি সাংস্কৃতিক সংগঠন। প্রায় 1 বছর পর কক্সবাজার সেন্ট মার্টিন রুটে আবারও চলছে পর্যটকবাহী জাহাজ। রোববার সকাল 10টায় প্রায় 700 যাত্রী নিয়ে কক্সবাজার ছেড়ে যায় MV বারো আউলিয়া জাহাজটি। কক্সবাজার জেলা প্রশাসন এ পর্যন্ত 3টি জাহাজকে এই রুটে চলাচলের অনুমতি দিয়েছে। আগে থেকে টিকিট বুকিং করা হলে জাহাজে ওঠার আগেই ভ্রমণ পাস দেওয়া হবে, জানিয়েছে জেলা প্রশাসন। রোববার সকালে কক্সবাজারের BIWTA ঘাটে জড়ো হন সেন্ট মার্টিনগামী পর্যটকেরা। ভ্রমণের জন্য কেয়ারি সিন্দাবাদ, কর্ণফুলী ও বারো আউলিয়া জাহাজের টিকিট কিনেছিলেন তারা। তবে আজ 2টি জাহাজ ছাড়বে না, এমন সিদ্ধান্ত জেনে হতাশ হন যাত্রীরা। এমন পরিস্থিতিতে জেলা প্রশাসনের তাৎক্ষণিক সিদ্ধান্তে কর্ণফুলী ও কেয়ারি সিন্দাবাদের যাত্রীদেরও নেওয়া হয় বারো আউলিয়া জাহাজে। এই পর্যন্ত 3টি জাহাজের অনুমতি দিয়েছে। প্রায় 700 মতো পর্যটক আজকে যাচ্ছে। তো যেহেতু পর্যটক স্বল্পতার কারণে আমরা 2টি জাহাজের যাত্রী একটিতে নিয়ে যাচ্ছি, পাশাপাশি কেয়ারি সিন্দাবাদ তাদের যাত্রা ক্যান্সেল করাতে তাদের যাত্রীরাও আমাদের এখানে হয়েছে। প্রায় 1 বছর পর জাহাজ চলাচল শুরু উপলক্ষে পর্যটকদের অভ্যর্থনা জানায় প্রশাসন। পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন জেলা প্রশাসক। পর্যটক অ্যাপ থেকে যদি পাস সংগ্রহ করতে না পারে তাহলে ইনস্ট্যান্টলি আমরা ঘাটেই তাকে প্রিন্ট করে এটি দেওয়ার সুযোগ আছে, এবং তাছাড়াও আমাদের যে ম্যানুয়াল ট্রাভেল পাস দেওয়া সেটিরও আমাদের সুযোগ আমরা রেখেছি। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আবারও ভ্রমণে যেতে পেরে খুশি পর্যটকেরা, তবে যাত্রা আরও সহজ করার তাগিদ তাদের। আমার মা, আমার ছোট বোন আর আমার হাজবেন্ড, আমরা সবাই আসছি, তো অনেক ভালো লাগতেছে। গতকালকে আমরা বরিশাল থেকে আসছি কক্সবাজারের উদ্দেশ্যে, গতকাল কক্সবাজার করে আজকে অবশেষে আমরা সেন্ট মার্টিনে যাচ্ছি, অনেক বেশি এক্সাইটেড। ট্রাভেল পাসটাতে ভোগান্তি হয়নি, তবে হোয়াটসঅ্যাপের মধ্যে যেহেতু পেয়ে গেছি খুব তাড়াতাড়ি ভালো হয়েছে।
নাফ নদীতে ডুবোচরে নাব্যতা সংকট এবং মিয়ানমার সীমান্তে গোলাগুলির কারণে টেকনাফ থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে এখনও অনুমতি দেয়নি প্রশাসন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।